আসসালামু আলাইকুম ভাই। প্রথমে আমার সালাম নিবেন। আমার নাম মোহাম্মদ আতিক হাসান। আমার বাসা রাজশাহী জেলা। আমি আমাদের এক এলাকার দাদুর সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা শেয়ার করছি। আমার দাদুর নাম সালাম দাদু, আর তার পেশা ছিল মাছ ধরা। মাছ ধরে তার সংসার চালাতো। একদিন রাতে প্রচুর পরিমাণ পানি হয়, আর সালাম দাদু সেই রাতে মাছ ধরতে বের হয়। যেই জায়গায় মাছ ধরার জন্য বের হয়, সেই জায়গায় দিনের বেলা ও মানুষ যাইতে ভয় পেত, কারণ সেই জায়গাটা ছিল জিন ভূতের আখড়া, আর সেই জায়গায় ছিল প্রচুর পরিমাণ ঘন জঙ্গল। সেই জায়গায় রাতে সালাম দাদু প্রথম দিন মাছ ধরতে যায় গিয়ে মাছ ধরে। যখন মাছ ধরছিল তখন সে বুঝতে পারে তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে পিছনে তাকাই কাউকে দেখতে পায় না। তখন সালাম দাদু দুইটা জাল পানিতে ফেলে বাসায় চলে আসে, আর ভাবতে থাকে এই জায়গায় দিনের বেলা মাছ ধরতে আসবে। এই বলে জাল ফেলা শেষ করে যখন সালাম দাদু তার বাড়ির দিকে আসতে থাকে, তখন দাদু দেখতে পায় তার সামনে এক বিশাল বড় সাপ দাঁড়িয়ে আছে। সালাম দাদু তখন কি করবে বুঝতে পারছিল না। তারপরে দাদু আল্লাহর নাম নিয়ে উল্টা পথে দূর দিয়ে বাসায় চলে আসে। সেই রাতে আর দাদুর সাথে তেমন কিছু হয়নি। পরের দিন সকালে দাদু আবার সেইখানে মাছ ধরতে যায়। আগের রাতে যেখানে দুইটা জাল পানিতে ফেলে আসছিল, আর সেই দুইটা জালে অনেক মাছ পড়ছিল। সালাম দাদু তখন সেইখানে আরো 3টা জাল ফেলে, আর সেই জায়গা ছিল বিশাল বড় এক কোষকরি গাছ। সেই গাছের নিচে গিয়ে সালাম দাদু একটু বিশ্রাম নেই। তখন সালাম দাদুর চোখে একটু ঘুম চলে আসে। হঠাৎ দাদু বুঝতে পারে তার গায়ের উপর দিয়ে কিছু একটা যাচ্ছে। এই ভেবে দাদু চোখ মেলে দেখতে পায় আগের রাতে যেই সাপটাকে যেটাকে আগের রাতে দেখছিল, সেই সাপ তার গায়ের উপর দিয়ে যাচ্ছে। তখন সালাম দাদু নিজের শরীর নাড়াচাড়া করতে পারতেছে না। হঠাৎ দেখে সেই সাপ আর নেই। সেই সাপের জায়গায় একটা কাক বসে আছে। এই দেখে সালাম দাদু সেই কাকটিকে হাত দিয়ে ধরে দূরে ছুঁড়ে মারে, আর সেইখান থেকে সাপ জাল তুলে বাড়িতে নিয়ে আসে। উনি বাড়িতে আসার পর সেই রাতে সালাম দাদুকে স্বপ্নে দেখানো হয়। দাদুকে স্বপ্নের মাঝে একটা জিন বলে যে সে যেন আর ওই জায়গায় মাছ ধরতে না যায়। ওনাকে স্বপ্নের মাঝে আরো বলা হয়, আজ বেঁচে গেলি সালাম, আবার যদি এইখানে মাছ ধরতে আছিস তাহলে আর বাঁচতে পারবি না। এই বলে সেই জিন স্বপ্নের মধ্য থেকে চলে যায়। পরের দিন সালাম দাদু এক তান্ত্রিকের কাছে যায়। গিয়ে স্বপ্নের কথাগুলো সেই তান্ত্রিককে বলে। সব শুনে সেই তান্ত্রিক বলে, আমি যাব সেই জায়গায় রাতে গিয়ে সাধনা করব। যেই বলা সেই কাজ। 2 দিন পরে সেই তান্ত্রিক সেই মাছ ধরার জায়গায় রাতের বেলা যায় সাধনা করতে। তান্ত্রিক সেখানে সাধনা করতে যাবার পরের দিন সেই তান্ত্রিকের মরা দেহ পাওয়া যায় সেই জায়গায়। তারপরে থেকে আর কেউ সেই জায়গায় যায় না। এর কিছুদিন পরে দিনের বেলা অনেক বৃষ্টি হয়, আর সালাম দাদু আবারও সেই জায়গায় দিনের বেলা মাছ ধরতে যায় জাল নিয়ে। উনি মাছ ধরতে যাওয়ায় অনেক মাছ পায়, কিন্তু সব মাছের গায়ে লাল দাগ ছিল, আর সব মাছের চোখ যেন কেউ তুলে খেয়ে নিছে। এই দেখে সালাম দাদু অনেক ভয় পেয়ে যায়। তখন সালাম দাদু জালে একটা ছোট সাপ আটকে গেছিল। নিজের জালে সাপ আটকানোর ফলে সালাম দাদু সেই সাপটাকে মারে। তখন সেই সাপ সালাম দাদুর সামনেই হারিয়ে যায়। এই দেখে সালাম দাদু সেই খান থেকে চলে আসে। ঠিক সেই রাতে সালাম দাদুকে আবার স্বপ্নের মধ্যে একজন জিন এসে বলে তার ছেলেকে সালাম দাদু অনেক মারছে। ওনার কথায় তখন সালাম দাদু স্বপ্নের মধ্যে বলে সে তার ছেলেকে কখন মারছে। তখন সেই জিন সালাম দাদুকে সেই সাপের কথা বলে। উনি বলে
সাপ রূপে আমার ছেলে তোর জালে ধরা পড়ছিল আর তুই ওকে মারছিস। উনি আরো এই কথাও বলে, সালাম, তুই আর বাঁচবি না। এই বলে জিন সালাম দাদুকে একটা ডান গালে চর মারে। সেই রাতের পরে থেকে সালাম দাদু আর বিছানা থেকে উঠতে পারিনি। অনেক কবিরাজ দেখানো হয়, সবাই বলে, সালাম, তুই আর বাঁচবি না, কারণ সেই জিন তোমার ভিতরের সব কিছু খেয়ে ফেলছে। এই ঘটনার পর ঠিক 15 দিন পরে সালাম দাদু যেই সাপটা মারছিল, সেই সাপ সালাম দাদুর বাড়িতে চলে আসে। এখানে সাপটিকে মারছিল বলতো আঘাত করা বোঝানো হয়েছে, একবারে মেরে ফেলেনি। সালাম দাদুর বাড়ি থেকে মাছ ধরার ওই জায়গায় মোটমুটি 1 কিলোমিটার দূরে। তো সেই সাপটি সালাম দাদু বাড়িতে এসে, সালাম দাদু বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছের নিচে এসে সাপটি মাথা নাড়িয়ে নড়তে থাকে। এখানে একটা অবাক করা ঘটনা হলো, ওই সাপটি যেভাবে নড়ছিল সালাম দাদুও একইভাবে নড়ছিল। এভাবে কিছুক্ষণ পর সেই সাপটি মারা যায়। সাপটি মারা যাওয়ার ঠিক 15 মিনিট পরে সালাম দাদু মারা যায়। এই ছিল ঘটনা, সালাম দাদুর কাহিনী। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, আর যদি কোনো লেখার মাঝে ভুল হয়ে থাকে সবাই মাফ করবেন। মাছ ধরার ওই জায়গায় আরো অনেক ঘটনা আছে, যা পরে এক সময় পাঠাবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলে উনি ঘটনাটা শেষ করছেন। ঘটনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি বাস্তব ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনার সাল 2000 থেকে 2003 সালের মধ্যে হবে। আমার বাবা তখন যমুনা সেতু রেল প্রজেক্টে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। আমার আব্বু যেহেতু ঈশ্বরদী থেকে পার্বতীপুর সেকশনের ডুয়েল গেজ লাইনের দায়িত্বে ছিলেন, সেহেতু কাজের সূত্রে তাদের কয়েকদিনের জন্য সৈয়দপুরে থাকতে দেওয়া হয়। মূলত কোনো একটি কাজের জন্য তাদের সৈয়দপুরে 3 থেকে 4 দিনের জন্য থাকতে হয়েছিল। যারা সৈয়দপুরে থাকেন তারা নিশ্চয়ই সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ এবং সৈয়দপুরের রেলওয়ে কলোনি সম্পর্কে জানেন, সেগুলো কত পুরনো। কাজের সূত্রে সেখানে যাওয়ায় সরকারিভাবে আব্বুদের একটি বাংলো দেওয়া হয়। আপনারা অনেকেই জানেন সৈয়দপুর রেলওয়ের বাংলোগুলো ব্রিটিশ আমলের। সেগুলোর বর্ণনা যদি একটু দিই, 2 বা 3 তলা বিশিষ্ট বিল্ডিং, কাঠের তৈরি সিঁড়ি আর দেয়ালগুলো লাল রঙের। যেহেতু সেগুলো ব্রিটিশ আমলের স্থাপনা, আমার আব্বুরা যে বাংলোতে ছিলেন সেটি ছিল 3 তলা বিশিষ্ট। 3 তলায় একটি স্টোর রুম টাইপের ঘর ছিল। সেখানে রেলওয়ের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং বিশেষ সামগ্রী রাখা ছিল। কোনো এক কারণে সেখানে কেউ থাকত না, শুধু 1 তলা ও 2 তলায় লোকজন থাকত। আব্বুরা যে বাংলোতে ছিলেন সেটার পরিবেশ নাকি অনেক সুন্দর ছিল। সামনে ছিল ফুলের বাগান আর প্রবেশদ্বারের 2 পাশে বড় বড় তাল গাছ। যাই হোক, আব্বুরা যখন প্রথম বাংলোতে আসেন তখন তাদের খুব পছন্দ হয়, কারণ আমার আব্বু একটু অ্যান্টিক জিনিস পছন্দ করেন, অর্থাৎ পুরনো জিনিসের প্রতি তার আলাদা আকর্ষণ আছে। সবাই যখন বাংলোর ভেতরে প্রবেশ করছিলেন তখন একজন সিকিউরিটি গার্ড বেরিয়ে আসেন। তারপর আব্বুরা নিজেদের পরিচয় দেন। পরিচয়পত্র দেখানোর পর গার্ডটি বলেন, আসসালামু আলাইকুম স্যার, আপনারা কি বাংলোতে থাকবেন? আমার বাবা বললেন, জি, আমাদের তো অফিস থেকে এই কোয়ার্টারে থাকার কথা বলা হয়েছে, এখান থেকে ওয়ার্কশপ কিছুটা কাছে। তখন আব্বু লক্ষ্য করলেন সিকিউরিটি গার্ডটির চোখে মুখে কেমন যেন চিন্তার ছাপ। তিনি বললেন, আপনারা কি আর কোনো থাকার জায়গা পেলেন না? এখানেই আসতে হলো? আমার আব্বুরা কিছুটা অবাক হয়ে বললেন, কেন বলুন তো, কোনো সমস্যা আছে কি? থাকলে বলতে পারেন, আমরা হেড অফিসে বলে বদলে নেব। গার্ডটি তখন বলল, না স্যার, তেমন কিছু না, আপনারা নির্দ্বিধায় থাকতে পারেন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। তারপর তিনি আব্বুদের রুম দেখিয়ে দেন। রুমটি বেশ বড় ছিল,
যেহেতু আব্বুরা 4 জন ছিলেন, তাই অনায়াসেই 4 জন থাকার মতো জায়গা ছিল। বিকালে আব্বুরা আশেপাশে ঘুরতে বের হন, ওয়ার্কশপ ভিজিট করেন। রাত প্রায় 9টার দিকে কোয়ার্টারে ফিরে আসেন। তখন সিকিউরিটি গার্ড আবার বলেন, স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো। আমার আব্বু বলেন, জি বলুন। গার্ড বলল, যদি রাতে টয়লেটে যাওয়ার দরকার হয় তাহলে একা যাবেন না, কাউকে সাথে নিয়ে যাবেন। আর কোনো দরকার হলে আমাকে কল দিবেন। আমি ছাড়া যদি কেউ রাতের দরজায় নক করে ভুলেও দরজা খুলবেন না। এসব শুনে বাবার একজন সহকর্মী মজা করে বললেন, কেন, এখানে কি ডাকাতের ভয় আছে না ভূতের ভয়? বা ভয় আছে না ভূতের ভয়? গার্ড বলল, না স্যার, তেমন কিছু না। আসলে এখানে কিছু বিহারি বখাটে ছেলে আছে, মাঝে মাঝে ছিনতাই করে, তাই আপনাদের সাবধান করে দিলাম। এরপর সবাই বিষয়টা স্বাভাবিকভাবে নেয়। রাতে তারা তাস খেলতে বসে। রাত আনুমানিক 12:30 থেকে 1:30 হবে। হঠাৎ তারা শুনতে পান কাঠের সিঁড়ি দিয়ে থক থক শব্দ করে কেউ যেন উপরে উঠছে। কিন্তু তারা খেলায় এতটাই মগ্ন ছিলেন যে গুরুত্ব দেননি। কিছুক্ষণ পর দরজায় জোরে ধাক্কা পড়ে। ধাম ধাম ধাম। একজন সাহস করে দরজা খুলে দেখেন বাইরে কেউ নেই। তারা ধরে নেন বখাটে ছেলেদের কাজ। পরে আবার হাঁটার শব্দ শোনা যায়, তবুও তারা গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তাদের একজন সহকর্মী নাসিমকে সিঁড়িঘরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফিরে তিনি বলেন, রাতে বাথরুমে যাওয়ার সময় সিঁড়ির রেলিংয়ে একটি মেয়েকে বসে থাকতে দেখেন। তার চুল অস্বাভাবিক লম্বা ছিল। তিনি কাছে যেতেই মেয়েটি মুখ ঘোরায়। মুখ পুরো পোড়া, শরীর থেকে ধোঁয়া বের হচ্ছিল। সে হেসে বলে, এখান থেকে কালকেই চলে যাবি, না হলে তোদের সবার কপালে দুঃখ আছে। তারপর সে লাফ দিয়ে নিচে নেমে যায়। ঠিক তখনই নাসিম দেখতে পান 5-6টি ছায়ামূর্তি তার দিকে দৌড়ে আসছে, যাদের কারোরই মাথা নেই। এই কথা বলেই নাসিম কান্নায় ভেঙে পড়েন। সেদিনই তাকে সৈয়দপুর থেকে ঈশ্বরদীতে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন রাতে আমার আব্বু রুমে একা ছিলেন। হঠাৎ তিনি দেখেন দরজার নিচ দিয়ে একগুচ্ছ লম্বা চুল ভেতরে ঢুকে আছে। মুহূর্তের মধ্যে সেটা অদৃশ্য হয়ে যায়। তারপর দরজায় কড়া নাড়ার শব্দ। বিজুসদা, দরজা খোলেন। কিন্তু বাবার মনে পড়ে যে সহকর্মী তাকে ডাকছে, সে তো এখনো অফিসে থাকার কথা। তাই তিনি দরজা খোলেননি। বাইরে আবার শব্দ আসে, দরজা খোল। আমাকেও যেভাবে পুড়িয়ে মেরেছে তোদেরও পুড়িয়ে মারব। এই কথা শুনে বাবা ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন জ্ঞান ফিরতেই তিনি আর কিছু না বলে ব্যাগ নিয়ে সেখান থেকে চলে আসেন। প্রায় 15 বছর পর 2018 থেকে 19 সালের দিকে আবার বাবার সৈয়দপুর যাওয়া হয়। কৌতূহলবশত তিনি সেই কোয়ার্টারের খোঁজ করেন। পরে জানতে পারেন সেই সিকিউরিটি গার্ডকে একদিন তার রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। এরপর থেকে ওই কোয়ার্টারে আর কেউ থাকে না, পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। 2026 সালে সেই কোয়ার্টারটি এখনো আছে কিনা আমি জানি না। এটাই ছিল আমার বাবার জীবনের সবচেয়ে বিভীষিকাময় একটি ঘটনা। আজও এই ঘটনা বলতে গেলে তার কণ্ঠ কেঁপে ওঠে। প্রিয় দর্শক শ্রোতা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।